আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি গড় মুনাফার হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও আমি আরেকটি গড় মুনাফার হার নির্ণয় করে দেখাবো, কিন্তু পার্থক্য হলো যে গড় মুনাফার হার নির্ণয় করেছিলাম সেখানে একটি প্রকল্প শুধু উল্লেখ ছিল উদাহরণের মধ্যে। আজকে দুটি প্রকল্প থেকে, অর্থাৎ পরস্পর বর্জনশীল দুটি প্রকল্প থেকে কিভাবে একটি প্রকল্প নির্বাচন করতে হয় গড় মুনাফা হারের দৃষ্টিকোণ থেকে সে সম্পর্কে আলোচনা করব। এখানে একটি উদাহরণ রয়েছে। উদাহরণটি হলো, একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এ ও বি নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। উভয় প্রকল্পের মেয়াদকাল 5 বছর। প্রকল্প দুটির বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো। এখানে প্রকল্প এ, প্রকল্প বি। প্রকল্প এতে প্রাথমিক বিনিয়োগ 42,000 টাকা, প্রকল্প বিতে 45,000 টাকা। কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, আমাদের আসলে এই সূত্রের মধ্যে লাগবে কর পরবর্তী মুনাফা, সেটি এখানে সরাসরি দেওয়া আছে। গত ক্লাসে আমি অঙ্ক বলেছিলাম যে এই জিনিসটি খেয়াল করে নিতে হবে। অনেক সময় এখানে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, যেটি নিয়ে সরাসরি অঙ্ক করা যায় না, সেখান থেকে কর পরবর্তী মুনাফা বের করে নিতে হয়। আর এই অঙ্কটির মধ্যে সরাসরি কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, সেটি অঙ্কটি করা অনেকটাই সহজ হয়ে যাবে। দুটি প্রকল্পেরই কর পরবর্তী মুনাফা দেওয়া আছে 1 থেকে 5 বছর পর্যন্ত। এরপরে ভগ্নাবশেষ মূল্য। আমরা জানি যে ভগ্নাবশেষ মূল্য হলো প্রকল্পের অবশেষ মূল্য, অর্থাৎ প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্প থেকে আরও কিছু যে টাকা পাওয়া যাবে সেই টাকাটাকে বলছে আমরা অবশেষ বা ভগ্নাবশেষ মূল্য। তো এই প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য নিয়েই বি প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 2,000 টাকা। এখান থেকে গতে নির্ণয় করতে বলেছে প্রকল্প এ এর গড় মুনাফার হার নির্ণয় করো। এ প্রকল্পের মেনশন করা আছে, গতে এ প্রকল্পের এআরআর নির্ণয় করব। ঘতে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? ঘতে যদি এরকম প্রশ্ন থাকে, যেহেতু গতে এই প্রকল্পের আমরা করতেছি, তাহলে ঘতে গিয়ে বি প্রকল্পের এআরআর নির্ণয় করার পরে যেটির আয়ের হার অর্থাৎ রেজাল্ট বড় হবে সেটিকে আমাদের নির্বাচন করতে হবে, আর বাকিটিকে বর্জন করতে হবে। তাহলে এরকম পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে এটি প্রকল্প নির্বাচন করতে হয় সেই ধরনের অঙ্ক এখানে দেওয়া আছে। সেটি এখন আমরা পর্যায়ক্রমে গ থেকে ঘ পর্যন্ত করব। তো এখানে প্রথমেই গতে এই প্রকল্পের যেহেতু বলা আছে, আমরা এখন এই প্রকল্পের জন্য তাহলে গ এ প্রকল্প লিখে নিলাম। এ প্রকল্প, তাহলে আমরা জানি এ আর আর গড় মুনাফার হার নির্ণয় করতে বলেছে। সূত্র হলো গড় কর পরবর্তী মুনাফা। গড় মানে কর পরবর্তী মুনাফাগুলোর গড় করতে হবে, আর নিচে হলো গড় বিনিয়োগটাকে গড় করতে হবে। এখন গুণন 100। এখন খেয়াল করো, গত ক্লাসে বলেছিলাম যে কখনো এই সূত্রে, এটা মূল সূত্রে সরাসরি মান বসানোর মতো তথ্য এই ধরনের অঙ্কে দেওয়া থাকে না, সেগুলো বের করে নিয়ে আসতে হয়। এখন এটার বের করার জন্য তাহলে গণনা কার্য লিখে নিলাম। তাহলে প্রথমে কি করব, গড় কর পরবর্তী মুনাফা, এটি বের করার জন্য সূত্র আছে, সেদিনেও বলেছিলাম, মোট কর পরবর্তী মুনাফা ভাগ, এখানে আসবে বছর সংখ্যা। এখন মোট এই প্রকল্পের মোট যে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, দেখো প্রতি বছরই মুনাফার পরিমাণ, নিট মুনাফার পরিমাণ 14,000, দ্বিতীয় বছরও 14,000, তৃতীয় বছরেও 14,000, চতুর্থ বছরেও 14, পঞ্চম বছরেও 14,000, আর বছর সংখ্যা 5। তাহলে এই 5 14 70কে যদি 5 দ্বারা ভাগ দিই, সেই 14ই আসবে, 14,000 টাকা। তাহলে দেখো গড় কর পরবর্তী মুনাফা পেলাম 14,000, যেটি মূল সূত্রের উপরের অংশ,
সে উপরের অংশ, তাহলে 14,000 লিখে ফেললাম। এখন আমার গণনা কার্যে কী লাগবে? গণনা কার্যে লাগবে এখন গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ বের করার জন্য একটা সূত্র রয়েছে, সেটিও তোমাদের আমি বলেছিলাম। সেই সূত্রটা কি আজকে আবার সেটি বের করছি। গড় বিনিয়োগ সমান সমান প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ভাগ এখানে 2। এটি সূত্র। প্রাথমিক বিনিয়োগ এই প্রকল্পের জন্য দেওয়া আছে এখানে 42,000 টাকা, 42,000 যোগ ভগ্নাবশেষ মূল্য এই প্রকল্পের দেওয়া নাই, 0, তাহলে 2। তাহলে এই 42কে যদি 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসবে? 21,000 টাকা। এই 21,000 টাকা তাহলে গড় বিনিয়োগ পেলাম গুণন 100। এখানে এই 14,000কে 21,000 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে একটি রেজাল্ট পাবো আমরা। সেই রেজাল্টটা এখানে এরকম আসবে, রেজাল্টটা হবে 0.6667, 0.6667 গুণন 100। 100 দ্বারা যদি গুণ করি তাহলে 66.67%। এটি গেল ক প্রকল্পের গড় বিনিয়োগ, অর্থাৎ ARR গড় বিনিয়োগের হার, যেটি পেয়েছি আমরা গড় মুনাফার হার ARR। এখন ঘতে যেটি রয়েছে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত এটি মন্তব্য করার জন্য, তাহলে যেহেতু আমরা একটি প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করেছি ARR, এখন দ্বিতীয় প্রকল্পটিরও গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন দ্বিতীয় প্রকল্প বলতে এখানে প্রকল্প বি, তাহলে ঘতে গিয়ে এখানে কি করতে হবে? ঘ বি প্রকল্প, বি প্রকল্প ARR আমরা নির্ণয় করব। সূত্র একই, তাহলে সূত্র এই পর্যন্ত লিখে রাখতেছি। এখন আবার সে একই কাজ পর্যায়ক্রমে আসবে। দেখো, যেহেতু মূল সূত্র গড় কর পরবর্তী মুনাফা, দেখো বি প্রকল্পের মধ্যেও গড় কর পরবর্তী মুনাফা নাই, প্রতি বছরের মুনাফাগুলো দেওয়া আছে, এগুলো আমরা গড় বের করে নিয়ে আসবো। তাহলে গণনা কার্যের মধ্যে আবারও আসতেছে গড় কর পরবর্তী মুনাফা, সেই সূত্র একই, মোট কর পরবর্তী মুনাফা, মোট কর পরবর্তী মুনাফা বছর সংখ্যা দ্বারা ভাগ দেব। এখানে দেখো মোট কর পরবর্তী একক বছরের মোট নিট মুনাফা একক রকমের 28,000 যোগ 12,000 যোগ 10,000, পরবর্তী 3 বছর 10,000 টাকা করে, পরবর্তী 3 বছর 10,000 টাকা, তাহলে 5টি বছর, বছর সংখ্যা 5। এখন দেখো এই 28 আর 12 40, আর এখানে 10 10 10 করে 30, তাহলে 40 আর 30 70, সে আগের মতোই মোট কর পরবর্তী মুনাফা 70,000 ভাগ 5 দিয়ে দিলে 14,000ই আসে। তাহলে উপরেরটা একই পেলাম, এ প্রকল্পের মতোই 14,000। এখন গড় বিনিয়োগ দেখব, গড় বিনিয়োগ কত আসে বি প্রকল্পের জন্য। বি প্রকল্পের গড় বিনিয়োগ সূত্র একই, এ প্রকল্পে যেভাবে লিখছিলাম, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখন প্রাথমিক বিনিয়োগ বি প্রকল্পের জন্য আছে 45,000 টাকা, 45,000 প্লাস ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে বি প্রকল্পের 2,000 ভাগ 2, তাহলে 47,000। 47কে 2 দ্বারা ভাগ দিলে পরে আমরা সরাসরি করে ফেলতে পারি, তাহলে 23,500। 47কে অর্ধেক করলে পরে 23,500 আসে, তাহলে নিচে আসলে 23,500 গুণন
100। এখন 14,000-কে 23,500 দ্বারা ভাগ দেব, এটার একটি ভাগফল আসবে এখানে 0.5957, 0.5957 গুণন 100, তাহলে 59.57%। দেখো বি প্রকল্পের গড় মুনাফার হার আসলো 59.57%, আর এ প্রকল্পের মুনাফার আসছিল 66.67%। এখন যেহেতু গড় মুনাফার হার বা আয়ের হার যেটা বেশি সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। সেই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে বি প্রকল্পের তুলনায় এ প্রকল্পের গড় মুনাফার হার বেশি, সেহেতু এই প্রকল্প গ্রহণযোগ্য। এভাবে মন্তব্য লিখতে হবে এই ঘতে গিয়ে। আমরা আজকে যে জিনিসটি জানলাম যে দুইটা প্রকল্প থেকে গড় মুনাফা হার দৃষ্টিকোণ থেকে কোন প্রকল্পটি গ্রহণ করব, কিভাবে সেটি। পূর্ববর্তী যে অঙ্কটি করেছিলাম সেখানে একটি প্রকল্প ছিল, একটি প্রকল্প থেকে শুধু আমরা গড় মুনাফার হার নির্ণয় করেছিলাম। তো আজকে যে অঙ্কটি করেছি আমি একটু আগে উচ্চারণ করেছি, আজকের অঙ্কটি করতে গিয়ে দেখো এখানে অবচয় বিয়োগ করতে হয়নি, কর বিয়োগ করতে হয়নি, কেননা সরাসরি লেখা ছিল কর পরবর্তী মুনাফা। এখন এই অঙ্কটির মধ্যে যদি আমি শুধু বলে দেই যে এই যে কর পরবর্তী মুনাফা এইগুলো না দিয়ে যদি বলে দেই যে নগদ আন্তঃপ্রবাহ টাকাগুলো এইগুলি রইল, আর শুধু আমি অতিরিক্ত করে দিলাম যে অঙ্কের মধ্যে করের হার 40% বা ধরো 50%, এটি দিয়ে দিলাম। এটি দেওয়ার পরে অঙ্ক করতে বললাম সেম। আমি শুধু এইটুকুই সংযোজন করলাম এই অঙ্কটার মধ্যে, কর পরবর্তী মুনাফা উঠিয়ে দিয়ে নগদ আন্তঃপ্রবাহ দিয়ে দিলাম এগুলো, আর এখানে শুধু করের হার দিয়ে দিলাম। তাহলে কিন্তু অঙ্কটি যেভাবে করলাম ঠিক এইভাবে সরাসরি করা যাবে না। সেখানে কি করতে হবে, এই দুটি প্রকল্পেরই কর পরবর্তী মুনাফা বের করে আসতে হবে। সেটি করার জন্য প্রথমেই এই নগদ আন্তঃপ্রবাহ থেকে এখানে দেখো যদিও অবচয়ের কথা বলা না যে অবচয় সরলরৈখিক পদ্ধতি ধরতে হবে, আমরা সরাসরি নগদ আন্তঃপ্রবাহ থেকে কর বাদ দিতে পারি না। তাহলে কি করতে হবে, কর পূর্ববর্তী মুনাফা বের করে আসতে হবে। কর পূর্ববর্তী মুনাফা কিভাবে পাবো, এই নগদ আন্তঃপ্রবাহ থেকে যখন অবচয়টা বিয়োগ দিব, অবচয় বিয়োগ দেওয়ার পরে যে অংশ পাবো সেটাকে আমরা বলবো কর পূর্ববর্তী মুনাফা। এই কর পূর্ববর্তী মুনাফা থেকে তখন এই করের হার অর্থাৎ 50% কর বাদ দিতে হবে। 50% কর বাদ দিলে পরে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলছি কর পরবর্তী মুনাফা। তাহলে সেই কর পরবর্তী মুনাফা নিয়ে তখন এই যেভাবে অঙ্কটির সূত্র প্রয়োগ করে দেখালাম ঠিক অনুরূপভাবে তখন সেক্ষেত্রে করতে হবে। অর্থাৎ অতিরিক্ত আর একটু কাজ করতে হবে। এই টাকাগুলো থেকে প্রথমে অবচয় মাইনাস করতে হবে, তারপরে কর মাইনাস করার পর যে টাকাগুলো পাবো সেই টাকাগুলোকেই আমরা বলবো কর পরবর্তী মুনাফা। সেগুলো নিয়ে সরাসরি তখন সূত্রে অঙ্ক করব। তো শিক্ষার্থীরা তোমাদের খেয়াল করতে হবে যে অঙ্কের মধ্যে আসলে কি জাতীয় তথ্য দেওয়া আছে, সরাসরি কর পরবর্তী মুনাফা দেওয়া আছে নাকি কর পরবর্তী মুনাফা না দিয়ে অন্য কিছু দেওয়া আছে, সেটা প্রথমেই খেয়াল করে নিয়ে সে আলোকে অঙ্ক করার চেষ্টা করতে হবে। আমরা পরবর্তীতে দেখতে পাবো, পরবর্তীতে পেব্যাক পিরিয়ড করব, এনপিভি করব, এগুলো করার পরে যখন বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখব সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে হয়তো কতে বলেছে ARR নির্ণয় করো, ঘতে বলেছে হয়তো এনপিভির ভিত্তিতে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য তোমার মতামত দাও। এটি করতে গিয়ে অনেক সময় দেখবো যে তথ্যের মধ্যে এরকম থাকে, অনেক সময় নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে, কোনো সময় হয়তো কর পরবর্তী মুনাফা দেওয়া থাকবে বা পূর্ববর্তী মুনাফা দেওয়া থাকবে। তো এই জিনিসগুলো খেয়াল করে নিয়ে আমরা অঙ্ক করব। এই দুর্বলতা আরও যত অঙ্ক করব ততই আমাদের কেটে যাবে আশা করি। আমরা পরবর্তীতে পেব্যাক পিরিয়ড নিয়ে কথা বলবো। পরপর দুদিন আমরা ARR অঙ্ক করলাম, পেব্যাক পিরিয়ড নিয়ে এর পরবর্তীতে অঙ্ক করব, এরপরে এনপিভি নিয়ে অঙ্ক করব, ফাইনালি আবার বোর্ড পরীক্ষা প্রশ্ন নিয়ে আবার ARR অথবা পিবিপি অথবা এনপিভি সেগুলো আসবে, যখন যেটা আসবে সেগুলো নিয়ে আবারও কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।